অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোট আনকোট ভাইপো বলে যাকে আপনারা চিহ্নিত করেন এবং আপনারা বিভিন্ন সময় বলেন, সাধারণ মানুষ মানে যারা ট্রেনে বাসে ট্রামে বা চায়ের দোকানে আলোচনা হয় যে বিজেপির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গাঁটছড়া আছে ওপর লেভেলে, যার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত অভিযোগ এত কিছু, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কই অ্যারেস্ট তো হচ্ছেন না, ড্যাং ড্যাং করে তিনি এবার চলে যাবেন আমেরিকাতে চোখের চিকিৎসা করাতে, যদি আর না ফেরেন। সুপ্রিম কোর্ট বুঝবে, যারা অনুমতি দিয়েছেন তারা দায় নেবেন। আমাদের এখানে রাজ্য সরকারের আইন ব্যবস্থা, রাজ্য সরকারের পুলিশ বারবার তার অপোজ করেছে, অভিযোগকারীরা বারবার অপোজ করেছে। তারপরে আমাদের দেশে দেখুন আদালতের উপরে তো কেউ কথা বলতে পারে না, কিন্তু কালকে যদি ফিরে না আসে তাহলে যারা পারমিশন দিয়েছেন সেই জবাবদিহি কিন্তু তাদের দিতে হবে। কিন্তু সত্যিই কি কোনো গাঁটছড়া রয়েছে? তাহলে মানুষ এই কথা বলে কেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির ওপরের লেভেলের একটা গাঁটছড়া বাঁধা আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিজেপির গাঁটছড়া বাঁধা থাকলে 350 প্রাণ চলে যেত না এইভাবে। এখানে যেখানে বসে আপনাকে আমি ইন্টারভিউ দিচ্ছি, এখান থেকে 5 কিলোমিটার দূরে কাকুরগাছি বলে একটা জায়গা আছে, অভিজিৎকে ওইভাবে মরতে হতো না 21-এ, যেভাবে নৃশংসভাবে সে এবং তার পোষা সারমেয়গুলোকে অবধি মেরে ফেলেছিল। গাঁটছড়া থাকলে তো তাহলে একটা কোনো বিজেপির নেতা ফোন করতো, আজকে এরকম 350 অভিজিতের প্রাণ বেঁচে যেত। কিন্তু এই প্রশ্নটা আমি করছি বা আমরা করছি না, এই প্রশ্নটা অমিত শাহকে করা হয়েছিল। আপনার নিশ্চয়ই মনে আছে গত ডিসেম্বর মাসে ভোটের আগে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসেছিলেন, বিজেপির কর্মীরা প্রশ্ন করেছিলেন যে এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হচ্ছে না। অমিত শাহজি উত্তরটাও কি দিয়েছিলেন নিশ্চয়ই মনে আছে। 3 মাস হলো সরকার এসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এতবার এবং তার আত্মসহায়ককে প্রতিদিন ডেকে জেরা করা হচ্ছে। শুনুন, একটা লোক দেখানো অ্যারেস্ট করে তো কোনো লাভ নেই, তথ্য প্রমাণ সহ অ্যারেস্ট করা দরকার। এবং আমি আপনাকে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, তৃণমূলের কোনো ভ্রষ্ট নেতা এই সরকারের থেকে ছাড়া পাবে না। আবার আমি যেটা শুরুতে বলেছিলাম আবার বলছি, মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুন। আচ্ছা, তাহলে এই যে ভালো তৃণমূল আর কালীঘাট তৃণমূল সবাই তাহলে এক সারিতে বদ্ধ তৃণমূল আপনাদের চোখে? আমার চোখে তো তাই। ভালো তৃণমূল, কেউ রেকটিফিকেশনের কারোর মনে অনুশোচনা হচ্ছে, তাহলে আগে তৃণমূল ছেড়ে বেরিয়ে আসুন, তারপরে আপনি ভালো খারাপ মন্দ মাঝারি সে বোঝা যাবে। মনে অনুশোচনা থাকলে আগে তৃণমূল ছেড়ে বেরিয়ে আসুন। শুভেন্দুবাবু যেভাবে এসে আওয়াজ তুলেছিলেন, নিজে সেভাবে সৎসাহস দেখান, মেরুদণ্ড সোজা রেখে বলুন, চোরকে চোর বলুন, ডাকাতকে ডাকাত বলুন। মানে আপনি বলছেন যে শুধু তৃণমূল থেকে ভালো তৃণমূল হলে চলবে না, দল ছেড়ে বেরিয়ে আসার বুকের পাটা বা সাহসটা দেখাতে হবে। সৌরভদা অনেক ধন্যবাদ, অনেকক্ষণ ধরে সাদা কালো অনেক প্রশ্ন করছি, না শেষ হয়নি। একটা ছোট্ট প্রশ্ন দিয়ে আজকের এই সাদা কালো এটা শেষ করব। 3 মাস বয়স হয়েছে, মানুষের প্রচুর অভিযোগ, সাধারণ মানুষের কাছে আপনি একজন বিধায়ক, প্রচুর প্রত্যাশা আপনার এলাকা তো রয়েছে, গোটা রাজ্যের মানুষের প্রচুর প্রত্যাশা, একটা পরিবর্তন এসেছে, কিভাবে মানুষের এই প্রত্যাশাগুলো পূরণ করবেন, বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য? দেখুন, একটা উদাহরণ দিই আমি। একটা জরাজীর্ণ বাড়ি রয়েছে, সেটাকে যদি রিপেয়ার না করা যায়, সেটাকে ভেঙে নতুন করে তৈরি করতে হয়। এই সরকার যেভাবে কঙ্কালসার অবস্থা, স্বাস্থ্য, শিক্ষার, চাকরি বিক্রি, হাসপাতালে দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, আরজি করের মতো নক্কারজনক ঘটনা, এই দুটো হচ্ছে সব থেকে মানে করুণ জায়গা, যেটা একেবারে আইসিইউতে ঢুকে পড়েছে, ভেন্টিলেশনে চলে গেছে। সুতরাং সেটা রিপেয়ার করতে তো একটু সময় দিতে হবে এবং সেটা একেবারে গোড়ায় গিয়ে করতে হবে। ওপরে জল ঢাললে সার দিলে হবে না, একদম শেকড় থেকে এই বৃক্ষকে কিন্তু সিক্ত করতে হবে। সুতরাং আমি আবার বলছি, যা যা আমরা প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, প্রত্যেকটা প্রতিশ্রুতি পূর্ণ হবে,
পালন করা হবে এবং সুশাসনের যে আশ্বাস দিয়ে এই সরকারকে আপনারা এনেছেন সেই সুশাসন প্রতিষ্ঠা হবে। একটু সময় দিন, সময় দিন মানে আদি অনন্তকাল নয়, রিকভারির জন্য যেটুকু সময় দরকার করুন। যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রত্যেকটা মন্ত্রী কাজ করছেন, মুখ্যমন্ত্রীর দপ্তর কাজ করছেন, জনপ্রতিনিধিরা কাজ করছেন এবং খুব তাড়াতাড়ি এর রেজাল্ট পাওয়া যাবে। এই মুহূর্তে তৃণমূল একেবারে দুভাগে বিভক্ত, একটা হচ্ছে ভালো তৃণমূল আর একটা হচ্ছে কালীঘাট তৃণমূল। আমরা সবাই জানি যে এই তকমাগুলো তৃণমূলের পেছনে পড়ে গেছে। দাদা একটা কথা বলুন, যে আপনাদের সরকার এসে কি মধু ছড়ালো যে তৃণমূল গত 15 বছর ধরে থাকার পরে এই রকম একটা আড়াআড়ি ভাগ হয়ে গেল? রাজ্য তো বটেই, 20 জন এমপি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বকলমে তো বিজেপি এনসিপিতে গিয়ে নাম লেখালেন। দেখুন, তারা ইন্ডিয়াকে সাপোর্ট করছেন, মানে তো সরাসরি বিজেপিকেই সাপোর্ট করে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে এই ভালো তৃণমূল খারাপ তৃণমূল এসব বিশ্বাস করি না। তৃণমূল মানে খারাপ, তৃণমূল ভালো হয় না। এটা ব্যক্তি সৌরভ শিকদারের মত, এটা বিজেপির একজন সাধারণ কর্মী তার মত। তৃণমূল মানে ভালো তৃণমূল হয় না, তৃণমূল মানে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি আগে তাহলে সেই তিনিও তো তখনও তৃণমূল ছিলেন যখন আপনাদের সরকারেই রেলমন্ত্রী হয়েছিলেন? আমাদের সরকারে খালি রেলমন্ত্রী হয়েছিলেন না, তখন আমাদের দিল্লির নেতারা না চাইলে তৃণমূল দলটার জন্ম হতো না। এবং আমার কাকা প্রয়াত তপন শিকদার তখন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি ছিলেন। উনি কিন্তু ঘোর বিরোধী ছিলেন এই তৃণমূলের মানে তৃণমূলের পাশে দাঁড়ানোর জন্যে। কারণ উনি বলেছিলেন রাজনৈতিক ভ্যাকুয়াম কোনোদিন থাকবে না এবং সেই ভ্যাকুয়ামটা পূর্ণ কিন্তু বিজেপি করবে। আজকে 97-98 থেকে 2026-এ এসে আমরা ক্ষমতায় এলাম, এই এতগুলো বছর কিন্তু নষ্ট হয়ে গেল। কিন্তু কি করে দাদা আপনি এই কথাটা বলেন, একটু থামাচ্ছি। কারণ এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুর নন্দীগ্রামে সিঙ্গুরে আন্দোলন চালাচ্ছেন, তখন রাজনাথ সিংকে তার মাথার কাছে আমরা দেখেছি, সবাই জানি। অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ঢুকে মাথা নিচু করে তার মাকে প্রণাম করে গেছেন, সেইটাও আমরা দেখেছি। তাহলে তখন কি মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াশিং মেশিনে পরিষ্কার ছিলেন, এখন কি ওয়াশিং মেশিন ধর্ম নিভিয়েছেন? তখন এনডিএ শরিক ছিল, তখন উনি এনডিএর মন্ত্রী ছিলেন, বাজপেয়ীজি রাজনাথজি জোট ধর্ম নিভিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাকি 15 বছরে 350 বিজেপির কর্মীকে খুন করেছে, আমি তো সেটা ভুলে যাব না। আমি তো সেই 350টা বিজেপির কর্মীর যে খুন হয়েছে তার মধ্যে 8টা-10টা এরকম আমার সহকর্মীদের লাশ আমিও কাঁধে নিয়েছি। আমাকে এই উত্তর দমদমে মেরে রক্তাক্ত করে নিমতা থানার মধ্যে ফেলে দিয়েছে 2018-তে।